রাজনীতির যে দৃশ্যপট আমরা খালি চোখে দেখি তার নেপথ্যে কি অন্য কোনো অলিখিত গল্প লেখা থাকে, নাকি গণতন্ত্রের নামে নাটকের মঞ্চ সাজিয়ে ফলাফল আগে থেকেই লিখে রাখা হয় বন্ধ কোনো ফাইলের ভেতর? গত কয়েকদিন ধরে পুরো দেশ জুড়ে যে টানটান উত্তেজনা, যে অন্তহীন জল্পনা কল্পনা আর আইনি নাটকের মহড়া চলছিল, তার আড়ালে আসলে কি লুকিয়েছিল? জাতীয় সংসদের সেই বিশাল কক্ষে স্বচ্ছ কাচের বাক্সগুলো যখন রাখা হচ্ছিল, তখন কি সত্যি কেউ জানতো না বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হতে চলেছেন, নাকি পুরো প্রক্রিয়াটি ছিল কেবলই এক সাজানো চিত্রনাট্য? আনুষ্ঠানিক ঘোষণার আগেই যখন জানা যায় একজন প্রার্থী পেয়েছেন 255টি ভোট আর অন্যজন মাত্র 88টি, তখন মনের ভেতর প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। এটা কি সত্যি কোনো প্রতিযোগিতা ছিল, নাকি স্রেফ একটি মনস্তাত্ত্বিক ফাঁদ? কোনো চমক নেই, কোনো সাসপেন্স নেই, এমনকি কোনো অলৌকিক মোড় নেওয়ার সুযোগটুকুও রাখা হয়নি। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় যখন পুরোপুরি নিশ্চিত, তখন আসল রহস্যটি কিন্তু তার জয়ের মধ্যে নয়, বরং লুকিয়ে আছে জয়ের নেপথ্যে থাকা সেই নিখুঁত আর ভয়ঙ্কর ব্যবস্থার ভেতরে। ঘটনার আড়ালে থাকা সেই অদ্ভুত রাজনীতির সমীকরণ বুঝতে হলে আমাদের এক নজর তাকাতে হবে দীর্ঘ ৩৫ বছরের দূর অতীতে। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনর্জাগরণের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে এক অলিখিত নিয়ম চালু হয়ে গিয়েছিল। যে দল ক্ষমতায় থাকবে তাদের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গভবনে গিয়ে বসবেন। সেখানে কোনো ভোটাভুটি হতো না, কোনো বিরোধিতা হতো না, যেন সবকিছুই এক নীরব সমঝোতার মাধ্যমে নির্ধারিত। কিন্তু এবারের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ ৩.৫ দশক পর দেশবাসী প্রত্যক্ষ করল এক ঐতিহাসিক ঘটনা, যেখানে বিরোধী দল রাজপথে লড়াই করার পাশাপাশি জাতীয় সংসদের ভেতরেও নিজেদের প্রার্থী দাঁড় করিয়ে এক অভাবনীয় দ্বৈরথ তৈরি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক সেখানেই জন্ম নেয় প্রথম বড় ধরনের প্রশ্ন। বিরোধী জোটের হয়ে যিনি লড়াইয়ে নামলেন, তিনি কি কোনো সাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব, নাকি এমন এক মানুষ যাকে কোনো দলের বা ফ্রন্টের সীমারেখায় আটকে রাখা অসম্ভব? প্রতিদ্বন্দ্বীর নাম কর্নেল অলি আহমদ, একজন মুক্তি সংগ্রামী, রণাঙ্গনের বীর বিক্রম এবং জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোদ্ধা। রাজনৈতিক যোগ্যতার স্কেলে বিচার করলে অলি আহমেদকে নিয়ে প্রশ্ন তোলার সাহস হয়তো খুব কম মানুষেরই আছে। এক বিতর্কমুক্ত ক্লিন ইমেজের মানুষ এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে জাতীয় রাজনীতিতে তার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু রাজনীতির নির্মম পরিহাস দেখুন যে অলি আহমেদ এক সময় বর্তমান রাজনৈতিক নেতৃত্বের অগ্রজদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং নতুন দল গড়ে তুলেছিলেন। আজ সেই অলি আহমেদকেই দাঁড়িয়ে যেতে হলো তার নিজের সাবেক রাজনৈতিক শিবিরের মুখোমুখি। রাজনৈতিক বিশ্লেষকরা প্রায় নিচু স্বরে আলোচনা করেন, আজ যদি অলি আহমেদ মূল স্রোতের বাইরে না গিয়ে নিজের পুরনো রাজনৈতিক ঠিকানাতেই থাকতেন, তবে হয়তো বিএনপির পক্ষ থেকে তাকে বঙ্গভবনের সবচেয়ে সম্মানজনক আসনে বসানোর প্রস্তাব দেওয়া হতো। কারণ তিনি এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি একসময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে থেকে রাজনীতি ও যুদ্ধের কঠিন পথ পার হয়েছিলেন। কিন্তু রাজনীতির এই দাবার বোর্ডের সময়ের চালে কখন কে কোন চালের ঘুঁটি হয়ে ছিটকে পড়েন, তা কি আগে থেকে কেউ আজ করতে পারে? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। অলি আহমেদ কি জানতেন না যে এই অসম লড়াইয়ে তার জয়ের সম্ভাবনা গাণিতিকভাবে শূন্যের কাছাকাছি? নাকি তিনি জেনে বুঝেই একে ঐতিহাসিক সত্য উন্মোচন করতে এই প্রতিযোগিতার মঞ্চে নেমেছিলেন? ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন আমরা এই রাষ্ট্রপতি নির্বাচনের গোপন ভোট ব্যবস্থার একদম ভেতরের মূল কাঠামোর দিকে নজর দেই। আপনারা যারা ভাবছেন যে সংসদ সদস্যরা মনের আনন্দে কোনো গোপন কক্ষে প্রবেশ করবেন, নিজের পছন্দের প্রার্থীর নামের পাশে একটি সিল মেরে বাক্সে ফেলে দিয়ে আবার বীরদর্পে বেরিয়ে আসবেন, তার আসলে এক বিশাল অলিক স্বর্গে বাস করছেন। কারণ আমাদের সংবিধান ও নির্বাচনী আইনে এই গোপনীয়তা শব্দটির কোনো বাস্তব অস্তিত্বই রাখা হয়নি। এটিকে যদি বলা হয় এক চরম ওপেন সিক্রেট ভোট ব্যবস্থা, তবে খুব একটা ভুল বলা হবে না। আপনারা শুনলে চমকে উঠবেন যে কিভাবে একজন সংসদ সদস্যের হাত বাঁধার জন্য রাখা হয়েছে দ্বিগুণ নজরদারির এক নিশ্চিত জালে আটকানো ফাঁদ। ব্যালট পেপারটি যখন একজন এমপির হাতে তুলে দেওয়া হয়, তখনই শুরু হয় সেই মনস্তাত্ত্বিক খেলা। ব্যালটের গায়ে শুধু সিল মারলেই চলে না, সংসদ সদস্যকে সেখানে লিখতে হয় তার পূর্ণ নাম এবং দিতে হয় স্বহস্তে স্পষ্ট স্বাক্ষর। একবার ভেবে দেখুন,
যে ব্যালট পেপারের ওপর আপনার নাম আর দস্তখত জলজল করছে তা কিভাবে গোপন থাকতে পারে? কিন্তু এখানেই শেষ নয়, আসল মাস্টার প্ল্যানটি লুকিয়ে আছে ব্যালটের পেছনের অংশে। সেখানেই খোদাই করা থাকে একটি বিশেষ সিরিয়াল নম্বর। আর কোন সিরিয়াল নম্বরের ব্যালট পেপারটি কোন বিশেষ সংসদ সদস্যের হাতে তুলে দেওয়া হলো তার একটি নিখুঁত অত্যন্ত গোপন তালিকা আগে থেকেই তৈরি থাকে দলীয় হাইকমান্ড ও হুইপদের কাছে। ফলে ভোট গণনার সময় ব্যালট বাক্স খোলার সাথে সাথে সেই সিরিয়াল নম্বর আর স্বাক্ষরের ওপর চোখ বোলালেই চোখের সামনে ভেসে ওঠে কোন এমপি কার পক্ষে রায় দিয়েছেন। স্পিকারের সামনে রাখা থেকে ধোঁয়াহীন স্বচ্ছ কাচের ব্যালট বাক্স। সেই বাক্সে যখন ব্যালট ফেলবেন, দলের হুইপরা কেবল আপনার মুখের দিকেই তাকিয়ে থাকবেন না, বরং খেয়াল করবেন কার হাত কাঁপছে, কার চোখে মুখে দ্বিধার ছাপ ভেসে উঠছে, আর কে নিজ দলের প্রার্থীর প্রতি 100% অনুগত থাকছেন। প্রতিটি চাল, প্রতিটি পদক্ষেপ যেন এক অদৃশ্যের ক্যামেরায় বন্দী হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এ যেন এক নিশ্চিদ্র কারাগার, যেখানে সংসদ সদস্য নামধারী ব্যক্তিরা ক্ষমতার উচ্চাসনে বসে থেকেও নিজেদের স্বাধীনতার কাছে বন্দী হয়ে থাকেন। কিন্তু এত কিছুর পরেও মনে একটি সহজাত প্রশ্ন জাগতে পারে। ধরুন কোনো সংসদ সদস্যের বিবেক জেগে উঠল, তিনি ভাবলেন পদ পদবি যাই যাক না কেন, দেশের সর্বাধিনায়ক বেছে নেওয়ার এই মহেন্দ্রক্ষণে তিনি নিজের পছন্দকেই প্রাধান্য দেবেন এবং ক্রস ভোটিং করে অন্য প্রার্থীকে ভোট দেবেন। তাহলে ঠিক কি ঘটবে? আর ঠিক সেখানেই রাজনৈতিক ব্যবস্থার সবচেয়ে নির্মম ও ভয়ঙ্কর অস্ত্রটি আঘাত হানে, যার নাম সংবিধানের ৭০ অনুচ্ছেদ। এই একটিমাত্র সাংবিধানিক খাড়া সংসদ সদস্যদের মাথার উপর ২৪ ঘন্টা ঝুলতে থাকে। এই আইন পরিষ্কার বলে দেয়, কোনো সংসদ সদস্য যদি সংসদে নিজের দলের বিরুদ্ধে বা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট প্রদান করেন, তবে মুহূর্তের মধ্যেই তার অর্জিত সংসদ সদস্য পদটি শূন্য হয়ে যাবে। তিনি পদচ্যুত হবেন। পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। কোটি কোটি টাকা খরচ করে বছরের পর বছর ঘাম ঝরিয়ে হাজারো সমীকরণ মিলিয়ে যারা সংসদে একটি আসন দখল করেছেন, তারা কি কেবল নিজের বিবেকের তাড়নায় একটা ভোট অন্য বাক্সে ফেলে সেই সোনার হরিণ সদৃশ এমপির পদ হারাতে রাজি হবেন? উত্তরটি খুবই সাধারণ এবং নিষ্ঠুর, না, কখনোই না। আর সংসদ সদস্যদের পদ হারানোর এই মনস্তাত্ত্বিক ভয়কেই চূড়ান্তভাবে পুঁজি করে নিশ্চিত করা হচ্ছে সরকারি দলের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরঙ্কুশ বিজয়। ভোটের মূল অঙ্কের হিসেবটুকু মিলিয়ে দেখলে যে কোনো সাধারণ মানুষের কাছেই রাজনীতির এই হিসাব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্যের মধ্যে সরকারি দল বিএনপি এবং তাদের মিত্রদের হাতে জমা ছিল একচ্ছত্র ২৪৭টি ভোট। অন্যদিকে বিরোধী দলীয় জোটের ঝুলিতে ছিল মাত্র ৯০টি ভোট, যেখানে একজন রাষ্ট্রপতি নির্বাচন হতে প্রয়োজন পড়ে মাত্র ১৭৫টি ভোটের। সেখানে বিজয়ী শিবিরের পকেটে আগে থেকেই তৈরি ছিল ২৪৭টি নিশ্চিত ব্যালট। যেহেতু প্রকাশ্যে ভোট দেওয়ার কারণে দলের কোনো সদস্যের পক্ষে বিদ্রোহ করা বা বিকল্প চিন্তা করা সম্ভব নয়, তাই ফলাফল যে কি হতে যাচ্ছে তা ভোটাভুটি শুরু হওয়ার বহু আগেই ছিল দিনের আলোর মতো স্পষ্ট। তবে জোর জুলুমের ভোট ব্যবস্থা নিয়ে কিন্তু ক্ষোভের আগুন কম জ্বলেনি। নির্বাচনের ঠিক কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের এক সাহসী আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করে দাবি জানিয়েছিলেন, প্রকাশ্যে জোর জুলুমের এই কালো নিয়ম বাতিল করে সত্যিকার অর্থে গোপন ব্যালটের সুযোগ তৈরি করা হোক, যাতে সংসদ সদস্যরা অন্তত দেশের সর্বোচ্চ পদে একজন মানুষকে বেছে নেওয়ার সময় নিজেদের বিবেকের কাছে সৎ থাকতে পারেন। কিন্তু ক্ষমতার আইনি মারপ্যাচে সেই রিট ধোপে টেকেনি। নির্বাচন কমিশন সরাসরি জানিয়ে দেয় ১৯৯১ সালের প্রতিষ্ঠিত আইন অনুসারেই সবকিছু পরিচালিত হবে। অর্থাৎ আইনি ফাঁদ থেকে বেরিয়ে স্বাধীন মতামত জানানোর দরজাও বন্ধ করে দেওয়া হয় চিরতরে। কিন্তু সব নাটকীয়তার শেষে যখন ধূলিঝড় শান্ত হয়, তখন জাতির সামনে ভেসে ওঠে এক কঠিন এবং অস্বস্তিকর বাস্তবতা। দীর্ঘ ৩৫ বছর পর সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি ফিরে এলেও প্রক্রিয়াটি কি আদতে কোনো নতুন গণতান্ত্রিক বাতাস নিয়ে আসতে পারল, নাকি এটি শুধুই দলীয় শৃঙ্খলার দোহাই দিয়ে সংসদ সদস্যদের ভয়ের সংস্কৃতিতে বন্দী রাখার এক আধুনিক হাতিয়ার হিসেবে প্রমাণিত হলো? কর্নেল অলি আহমেদ হয়তো শুরুতেই জানতেন যে রাজনৈতিক ও গাণিতিক এই সমীকরণে তার জয় অসম্ভব। তবুও তিনি প্রার্থী হয়েছিলেন হয়তো ইতিহাসকে এটা দেখিয়ে দেওয়ার জন্য যে গণতান্ত্রিক চর্চার আলো এখনো একেবারে নিভে যায়নি, নাকি প্রকাশ্যে ভোটের নামে এই যে ডাবল চেক ব্যবস্থার প্রহসন, তা জনসমক্ষে উন্মোচন করাই ছিল তার আসল লক্ষ্য। রাজনীতির ময়দানে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে নির্বাচন পদ্ধতির ভেতরে কোনো ব্যক্তির স্বাধীন মত প্রকাশের ন্যূনতম সুযোগ থাকে না, যেখানে প্রতিটি সিদ্ধান্ত নিয়ন্ত্রিত হয় ভয়ে আর অনুচ্ছেদের গ্যারাকলে, তাকে কি আসলে আমরা একটি মুক্ত ও স্বাধীন নির্বাচন বলতে পারি? নাকি বঙ্গভবনের নতুন অধিবাসী নির্বাচনের এই প্রক্রিয়াটি আমাদের রাজনৈতিক ব্যবস্থার এক গভীর এবং অনালোচিত সংকটের দিকে বারবার ইঙ্গিত করছে? সিদ্ধান্ত আপনার, কারণ ইতিহাস কখনো কোনো সত্যকে চিরকাল চাপা দিয়ে রাখতে পারে না।